নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান বা সলভ পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 272 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সলভ করছি। এর আগে আমি 1 থেকে 6 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে রয়েছে ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন অপশান বিতে বাবর। 2 নম্বরে সড়ক-ই আজম রাস্তাটি নির্মাণ করেন অপশান বিতে শেরশাহ। 3 নম্বরে আকবরের মৃত্যু হয় অপশান বিতে 1605 খ্রিস্টাব্দে। 4 নম্বরে সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বিতে আলাউদ্দিন খলজি। এরপর সত্য মিথ্যা নির্বাচন করো। একের দাগে রয়েছে মাত্র 21 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশের মন্ত্রী শাসনভার পান, মিথ্যা। 12 বছর বয়সে। 2 নম্বরে রানা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন, সত্য। আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিকরি, সত্য। 4 নম্বরে চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি গড়ে তোলে, এটাও সত্য। 3 দাগে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। কস্তমে রয়েছে 1 নম্বরে শহর ই নও, ইতে নতুন শহর। 2 নম্বরে হৌজ, ডিতে জলাধার। 3 নম্বরে মাঞ্চু, সিতে চীন। তারপরে 4 নম্বরে কিলা মুবারক, বিতে লালকেল্লা। 5 নম্বরে জিতর, এতে তামার মুদ্রা। এরপরে কি রয়েছে, এক কথায় উত্তর দাও 4 দাগে। প্রথমে রয়েছে ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঘরঘরা যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তি জোটের। আফগান শক্তি জোটে ছিলেন সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, বিহারের শেরখান ও বাংলার শাসক নসরত শাহ। 2 নম্বরে বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত? প্যাগোডা নামে পরিচিত। তারপরে কি রয়েছে, 3 নম্বরে দিনেমার কাদের বলা হতো? ডেনমার্ক এর অধিবাসীদের বলা হতো ডেনমার্ক এর অধিবাসীদের দিনেমার বলা হতো। এরপরে লক্ষ্য করো 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে রয়েছে উজবেক কারা? উত্তরটি লক্ষ্য করো। উজবেক হলো উজবেকিস্তানের জাতিগত এবং ভাষাগত একটি জাতি। তারা উজবেক ভাষা ব্যবহার করে এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যে উজবেকিস্তানের প্রভাব রয়েছে। উজবেক শব্দটির অর্থ সাধারণত বোকা, আহাম্মক বা মূর্খ হিসেবেও ব্যবহার করা হয়, তবে এটি মূলত উজবেকিস্তানের জাতিগত পরিচয়কে বোঝায়। 2 নম্বরে দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? লক্ষ্য করো, দাগ ও হুলিয়া এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3 নম্বরে 12 ভূঁইয়া কাদের বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, 1605 থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। আনতে পেরেছিলেন, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে সুলহ ই কুল কি? লক্ষ্য করো উত্তরটি, যে সুলহ কি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 5 নম্বরে হুন্ডি কি? এই যে এখান থেকে শুরু করবে, হুন্ডি হলো, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 6 নম্বরে মোগল বাণিজ্যের শরাবদের ভূমিকা কি ছিল? উত্তর, মোগল বাণিজ্যে শরাবদের ভূমিকা। 1 নম্বরে অর্থ লেনদেন। শরাবরা বাণিজ্যিক লেনদেন ও অর্থ স্থানান্তরের জন্য বিভিন্ন মুদ্রা ও রূপার বিনিময় করতেন। 2 নম্বরে বিনিময় হার নির্ধারণ। তারা বিভিন্ন মুদ্রা ও রূপার মধ্যে বিনিময় হার নির্ধারণ করতেন, যা ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 3 নম্বর ব্যাংকিং এবং ঋণদান। শরাবরা ব্যবসার জন্য ঋণ প্রদান করতেন এবং বিভিন্ন প্রকারের আর্থিক পরিষেবা প্রদান করতেন। 4 নম্বরে বাণিজ্যিক তথ্য সরবরাহ।
তারা ব্যবসায়ীদের জন্য বিভিন্ন বাণিজ্যিক তথ্য ও বাজার পরিস্থিতি সরবরাহ করতেন। 7 নম্বরে মধ্যযুগে ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ। উত্তর, মধ্যযুগে ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছিল: 1 নম্বরে আঞ্চলিক ও অন্ত আঞ্চলিক বাণিজ্য। স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার ও অন্ত আঞ্চলিক বাণিজ্যে মাধ্যমে আভ্যন্তরীণ বাণিজ্য গড়ে উঠেছিল, যেখানে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও পরিষেবার আদান প্রদান হতো। 2 নম্বরে স্থলপথের ব্যবহার। বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জন্য স্থলপথ ব্যবহার করা হতো, যা বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করত। 3 নম্বরে বণিক সম্প্রদায়। বোহরা, খত্রি, কারওয়ানি, সরফ, দালাল ইত্যাদি বণিক সম্প্রদায়গুলি আভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। 8 নম্বরে লক্ষ্য করো, মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু প্লিজ দয়া করে নিজেদের পাঠ্য বই থেকে উত্তরটি করে নিও। বুঝতে পেরেছ? 6 দাগে 7 বা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে শের শাহের সংস্কারগুলি পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, ভূমিকা থেকে শুরু করবে পরপর। শের শাহের মানবিক চিন্তামূলক সংস্কার পরপর দেবে। বুঝতে পেরেছ? মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না, এত পর্যন্ত লিখবে। পরে রয়েছে 2 নম্বরে মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। এই যে মুঘল আমলে, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে সুন্দর করে। জন্ম দায়ী ছিল, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে জাপ্তি ব্যবস্থার পরিচয় দাও। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে 4 নম্বরের প্রশ্ন ছিল, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল। উত্তরটি লক্ষ্য করো। বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বরে বাণিজ্য ও ব্যবসা। দিল্লি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য এখানে আনা নেওয়া হতো, যেমন বস্ত্র, মশলা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। 2 নম্বরে স্থাপত্য ও শিল্প। সুলতানি যুগে দিল্লিতে বিভিন্ন স্থাপত্য ও শিল্পকর্ম তৈরি করা হয়। কুতুব মিনার, আজমির দরগাহ এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপত্যগুলো এই সময়কালে নির্মিত হয়েছিল। 3 নম্বরে ধর্মীয় স্থান। দিল্লি ছিল একটি মিশ্র ধর্মীয় শহর। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত এবং বিভিন্ন ধর্মীয় স্থান ছিল। সামাজিক জীবন। সুলতানি আমলে দিল্লিতে সামাজিক জীবন ছিল বেশ জটিল। ধনী এবং গরিব, অভিজাত এবং সাধারণ মানুষের মধ্যে একটি ব্যবধান ছিল। 5 নম্বরে নতুন শহর। সুলতানি আমলে দিল্লিতে একাধিক নতুন শহর তৈরি করা হয়, যেমন সির, তুগলকাবাদ এবং অন্যান্য শহর। 6 নম্বরে সুরক্ষা ব্যবস্থা। দিল্লি শহরের চারপাশে একটি শক্তিশালী প্রাচীর ছিল, যা শহরটিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করত। 7 নম্বরে শিক্ষা ব্যবস্থা। সুলতানি আমলে দিল্লিতে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং জ্ঞান চর্চার কেন্দ্র তৈরি করা হয়। 8 নম্বরে অর্থনীতি। দিল্লিতে সালতানাতের সময়কালে অর্থনীতি ছিল বেশ শক্তিশালী। এখানে বিভিন্ন ধরনের শিল্প ও ব্যবসা ছিল, যা শহরটিকে সমৃদ্ধ করে তোলে। 9 নম্বরে সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সুলতানি যুগে দিল্লিতে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতি প্রচলিত ছিল। এখানে বিভিন্ন ধরনের উৎসব, খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এই ভিডিও লাস্ট প্রশ্ন, মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। মধ্যযুগের ভারতে, এখান থেকে শুরু করবে, আমদানি রপ্তানি হতো, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।